হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 11-এর ম্যাথামেটিক্সের বিন্যাস ও সমবায় এর প্রশ্নমালা 7 এর পার্ট 7-এ আজকে সংক্ষিপ্ত উত্তর অঙ্কের 16 নম্বর থেকে স্টার্ট করবো। কারণ এর আগের ভিডিওতে এর আগের পার্টে আমরা 15 দাগে পর্যন্ত অঙ্ক করেছিলাম। আশা করি তোমরা সেগুলো বুঝতে পেরেছো। আজকে 16 থেকে যে সমস্ত অঙ্ক সমাধান করাবো চেষ্টা করব আগেটার মতনই সবথেকে সহজ সরল করে বুঝিয়ে, যাতে করে ভিডিও দেখার সঙ্গে সঙ্গে অঙ্কগুলো বুঝতে পারো। কারণ এই অঙ্কগুলো, এই চ্যাপ্টার কিছু কিছু চ্যাপ্টার যেগুলো খুব টাফ, সেই জন্য আমি সবথেকে ইজিয়েস্ট মেথডে সবথেকে সহজ পদ্ধতিতে বোঝানোর চেষ্টা করি। সেই জন্য কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যদি এই চ্যাপ্টারগুলো বুঝতে পারো, বিন্যাস সমবায় বা প্রবাবিলিটি কিছু কিছু চ্যাপ্টার আছে, এগুলো যদি বুঝতে পারো, দেখবে তোমার ম্যাথের প্রতি কনফিডেন্ট অনেক হাই হয়ে যাবে। আর অনেক কঠিন কঠিন অঙ্কগুলো খুব সহজে তুমি করতে পারবে। সেই জন্য ভিডিও কোথাও স্কিপ করবে না। আর যদি তোমরা নতুন থাকো, অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তো 16 নম্বর অঙ্কটা দেখে নাও কি আছে। কত বিভিন্ন উপায়ে 5 জন বাণিজ্য ও 4 জন বিজ্ঞান শাখার ছাত্রকে একটি সারিতে সাজানো যায়, যাতে বাণিজ্য বিজ্ঞান শাখার ছাত্র একজনের পর আর একজন এই ক্রমে থাকতে পারে, একজনের পর আর একজন এই ক্রমে থাকবে। তাহলে কজন দেখে নাও। 16 নম্বর কোশ্চেন আমি এখানে লিখে দেখে নাও। কোশ্চেন নম্বর 16, 5 জন কি বলেছে, বাণিজ্যের ছাত্রকে। তাহলে বাণিজ্য বিভাগের ছাত্র, সেটা কত দেখো না, 5 জন। আর বিজ্ঞান বিভাগের ছাত্র কত, বিজ্ঞান বিভাগের ছাত্র সেটা কত, তো বিজ্ঞান বিভাগের ছাত্র কত, 4 জন। ওকে, তাহলে মোট ছাত্রের সংখ্যা কত হচ্ছে, 9 জন, তাই না? তাহলে 9 জনকে কীভাবে সাজানো, একটার পরে একজন থাকবে। ওকে, তাহলে দেখে নাও টোটাল তাহলে 9 জন, তাহলে 9টা ঘর হবে। তোমার দেখাচ্ছি, দেখে নাও। ওকে, 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 আর 9। ওকে, এটা তাহলে দেখো আমি প্রথম ধরলাম কি 5 জন বিজ্ঞান বিভাগ কমার্সে। তাহলে বলতে পারি কি C1 C2 C3 C4 C5। তাহলে 5টা স্টুডেন্ট, তাই না? 5টা কমার্স স্টুডেন্ট, 1 2 3 4 5। তাহলে 5 জনকে এইভাবে রাখা যায়। বাদ বাকি 4 জন কে আছে, সায়েন্স স্টুডেন্ট। তাহলে এটা কি S1 সায়েন্স, S2 S3 S4। তাহলে এখানে পরপর কোনো সায়েন্স স্টুডেন্ট একসঙ্গে নেই আর কোনো কমার্স স্টুডেন্টও একসঙ্গে নেই। তাহলে এখানে আমরা বলতে পারি যে 5 জন বাণিজ্য বিভাগের ছাত্রকে বিন্যাস করা যায়, কত, 5 জন আছে দেখে নাও। তাহলে 5 জন সায়েন্স হচ্ছে কি, কমার্স হচ্ছে কি 1 2 3 4 5। তাহলে 5 জন কমার্স স্টুডেন্টকে 5টি ঘরে কীভাবে সাজানো যাবে, 5 ফ্যাক্টরিয়াল ভাবে, তাই না? 5টা ঘর আছে, দেখেন ঘর কটা আছে, 1 2 3 4 5। তাহলে 5টা ঘরে 5টা কমার্স স্টুডেন্টকে কীভাবে সাজানো যাবে, 5 ফ্যাক্টরিয়াল ভাবে বা 5p5। আমরা এটাকে এইভাবে লিখতে পারি 5p5। 5টার মধ্যে 5 জনকে, তাহলে 5p5 ফ্যাক্টরিয়াল। আর বাদ বাকি সায়েন্স স্টুডেন্ট কটা আছে, 4টে। তো তাদের রেখেছি কত দেখে না এখানটায়। কারণ কোশ্চেন বলছে পরপর বাণিজ্য এবং সায়েন্স কমার্স, বাণিজ্য আর সায়েন্সের বা বিজ্ঞান বিভাগের ছাত্রকে এরকম পরপর থাকবে, এই ক্রমে সাজাতে হবে। তাহলে দেখবেন, তাহলে প্রথমে বাণিজ্য, তারপরে সায়েন্স, তারপরে হচ্ছে বাণিজ্য, তারপরে বিজ্ঞান, বাণিজ্য বিজ্ঞান এইভাবে থাকবে। তাহলে এটা হচ্ছে কি সায়েন্স। তো সায়েন্স কটা ঘর দেখেন, 1 2 3 4। তো 4টি ঘরে 4টি বিজ্ঞান বিভাগের ছাত্রকে কীভাবে সাজানো যাবে, 4 ফ্যাক্টরিয়াল বা 4p4। তাহলে এখানে বলতে পারে কি, এবং 4 জন বিজ্ঞান বিভাগের
ছাত্রকে 4টি ঘরে সাজানো যায়, 4টি ঘরে সাজানো যায়, কত হবে 4 ফ্যাক্টরিয়াল। ওকে, 4 ফ্যাক্টরিয়াল। তাহলে মোট, তাহলে আমরা এমনভাবে, তাহলে আমরা যে কোশ্চেনের অ্যান্সারটা আছে যেটা, সেটা হচ্ছে কি, যে বাণিজ্য আর বিজ্ঞান এইভাবে ক্রমে থাকবে, এরকম টোটাল মোট বিন্যাস কত হবে। তাহলে বলতে পারি কি, অতএব বাণিজ্য ও বিজ্ঞান বিভাগের, বিজ্ঞান এই ক্রমের, বিভাগ বাণিজ্য বিজ্ঞান বিভাগ এই ক্রমে ছাত্রদের সাজানোর বিন্যাস, সেটা কি হবে 5 ফ্যাক্টরিয়াল ইন্টু 4 ফ্যাক্টরিয়াল। তাহলে কত হচ্ছে দেখুন 5 ফ্যাক্টরিয়াল মানে, দেখো না, এটা ডাইরেক্ট তোমরা ক্যালকুলেট করতে পারো। তোমরা ক্যালকুলেট যদি করো দেখবে, তাহলে যদি ক্যালকুলেট করো 5 ফ্যাক্টরিয়াল ইন্টু 4 ফ্যাক্টরিয়াল, ওকে, তার 2880, তাহলে আসছে কত দেখলাম 2880, ওকে। তাহলে 2880 এত প্রকারে বিন্যাস করা যায়। তাহলে দেখেন এখানে কোশ্চেনটা এরকম হলো কেন, কারণ এখানে ক্রম বলে দিয়েছে, প্রথম বাণিজ্য, তারপরে কি থাকবে বিজ্ঞান। এই কোশ্চেনটা আবার অন্য ডিফারেন্টভাবে করা যেতে পারে, সেটা কিভাবে দেখে নাও। যদি বলা যেত যে দুটি বাণিজ্যর স্টুডেন্ট কখনো একত্রে থাকবে না, দুটি সায়েন্স স্টুডেন্ট কখনো একত্রে থাকবে না, দুটি বাণিজ্য বিভাগের ছাত্ররা কখনো একত্রে থাকবে না, সেইটা হলে না আমরা বাড়াতাম, বিভিন্ন রকমভাবে করতে পারতাম, কারণ এখানে হতো বা এটাকে বিভিন্ন রকমভাবে সাজানো যেত, এখানেও কমার্সের সায়েন্স হতে পারতো, এখানেও সায়েন্স হতে পারতো, ওকে। কিন্তু এখানে ক্রম বলে দিয়েছে কোশ্চেনে কি বলেছে, একটার পর একটা, অর্থাৎ প্রথমে বাণিজ্য, তারপরে বিজ্ঞান, তারপরে প্রথমবার, তারপরে বাণিজ্য, আবার বিজ্ঞান। তাহলে এই হিসাবে ক্রম, তাহলে এই হিসাবে ক্রম যদি বলে দেয়, তাহলে আমার ঘর সংখ্যা ফিক্সড কটায় ঘরে থাকবে। তাহলে এই 5টাই আমরা কমার্স রাখলাম, তার মাঝে মাঝে সায়েন্স ঢুকিয়ে দিলাম, তার টোটাল 9টি হচ্ছে। তাহলে 5টা, এই 5টি ঘরে 5টি কমার্স স্টুডেন্ট থাকবে কত 5 ফ্যাক্টরিয়াল হবে, আর 4টি ঘরে 4জন সায়েন্স স্টুডেন্ট থাকবে কি 4 ফ্যাক্টরিয়াল হবে। তাহলে মোট এদের ক্রম হবে কত, কত প্রকার সাজানো যাবে দেখো না 2880 প্রকারে, ওকে। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেন দেখো, কোশ্চেন নম্বর 17 কি বলছে দেখো, কত বিভিন্ন উপায়ে 5 জন প্রথম বর্ষ ও 3 জন দ্বিতীয় বর্ষের ছাত্রকে বিন্যস্ত করা যায় যাতে 2 জন দ্বিতীয় বর্ষের ছাত্র একসাথে না বসে। দুটি কি বলেছে, দুটি প্রথম দ্বিতীয় বর্ষের ছাত্র একসাথে না বসে। এই কোশ্চেনটা হচ্ছে এর থেকে ডিফারেন্স হবে, এইভাবে হবে না কিন্তু, এটা যেভাবে করলাম সেভাবে হবে, কারণ এখানে বলে দেয়নি, ক্রম বলে দেয়নি, প্রথম সায়েন্স, প্রথম বর্ষ, তারপর দ্বিতীয় বর্ষ, এরকম বলে দেয়নি। শুধু এই কন্ডিশন দিয়েছে যে প্রথম বর্ষে এখানে বলেছে কি, যে দ্বিতীয় বর্ষের ছাত্ররা একসাথে বসবে না, দ্বিতীয় বর্ষের ছাত্ররা পরস্পর একসঙ্গে বসবে না, এই কন্ডিশন শুধু দিয়েছে। তাহলে এটা খুব সহজে করা যাবে, দেখে নাও কীভাবে। তো আমি একটা এখানেই করছি পাশে, যাতে তোমরা বুঝতে পারো এখানে কি বলেছে। খুবই সহজ কোশ্চেনটা আছে, দেখে নাও কোশ্চেন নাম্বার 17। তাহলে এখানে দেখে নাও প্রথম বর্ষের ছাত্র, দ্বিতীয় বর্ষের ছাত্র কথা বলে দেখে নাও 5 জন প্রথম বর্ষের ছাত্র। তাহলে বলতে পারে কি, প্রথম বর্ষের ছাত্র 5 জন, আর দ্বিতীয় বর্ষের ছাত্র 3 জন, ওকে 3 জন। তা দেখে নাও এখানে বলেছে কি, প্রথম বর্ষের ছাত্র হচ্ছে 5 জন, আর দ্বিতীয় বর্ষের ছাত্র হচ্ছে কি 3 জন। তাহলে এদেরকে এমনভাবে বিন্যস্ত করতে হবে যাতে দ্বিতীয় বর্ষের ছাত্ররা কখনো একসঙ্গে বসবে না। তাহলে দ্বিতীয় বর্ষের ছাত্র কত আছে 3 জন, তাহলে 5 জনকে আগে 5টা জায়গায় বসিয়ে দিই, দেখে নাও। তাহলে আমি যদি এখানে ঘরটা টানি, 1 2 3 4 5, ঠিক আছে। তাহলে আমার প্রথম বর্ষের ছাত্ররা দিলে 5টা জায়গায়,
5টা জায়গায় প্রথম বর্ষের ছাত্রগুলো বসতে হবে, 1 2 3 4 5, 5টা জায়গায়। তাহলে 5টা জায়গায় আমি প্রথম বর্ষের ছাত্রকে বসিয়ে দিলাম। তাহলে এই প্রথম বর্ষের ছাত্রকে এই 5টি ঘরে কত প্রকার সাজানো যেতে পারে? 5 জন ছাত্রকে 5টি ঘরে আমরা কত প্রকার সাজাতে পারি? 5 ফ্যাক্টরিয়াল বা 5p5। তাহলে এখানে বলতে পারি কি 5 জন প্রথম বর্ষের ছাত্রকে 5টি ঘরে সাজানো যায় সেটা কত? 5 ফ্যাক্টরিয়াল। ওকে, 5 ফ্যাক্টরিয়াল প্রকারে। এবারে বাদ বাকি স্টুডেন্ট 3 জন যে প্রথম দ্বিতীয় বর্ষের ছাত্র আছে তাদেরকে কিভাবে আমরা বিন্যস্ত করতে পারি? এক হচ্ছে কি এখানে বসাতে পারি, দ্বিতীয় এখানটায় বসাতে পারি, এখানটায় বসাতে পারি, এখানে বসাতে পারি, এখানে বসাতে পারি, এখানে বসাতে পারি। তাহলে এই যে দাগ দিলাম উপরটা দেখে নাও যে এই একের এই দিকে, ওকে, টোটাল ঘর হচ্ছে দেখে নাও 1 2 3 4 5 6, টোটাল 6টা ঘরে বসাতে পারি। দেখে নাও এই 6টা ঘরের যে কোনো 3টি ঘরে যদি 3 জন ছাত্রকে দ্বিতীয় বর্ষের ছাত্রকে বসে দিই তাহলে কখনো তারা একত্রে বসতে পারবে না। প্রথমে দেখে নাও আমি যদি 1-এর 2 প্রান্তে বসাই, এখানে বসাই, তা 2টো হয়ে গেল, এখানে একটা, তাহলে এরা কখনো কি এক দ্বিতীয় বর্ষের ছাত্র একসঙ্গে হচ্ছে না। বা 1 2 3 এই ঘরে 3টে, তাহলে বা 1 2 3 এইভাবে। তাহলে এই যে ফাঁকা 1 থেকে 5 পর্যন্ত নাম্বার লেখা আছে, তাহলে এই বাদ বাকি যে জায়গা ফাঁকা আছে এই ফাঁকা ঘরে যে কোনো ঘরে যদি 3টে ছাত্রকে বসাই তাহলে দেখে তারা কখনো একসঙ্গে বসবে না। তাহলে যদি এখানে বসাই এই 3টে ছাত্রকে এই 3টে জায়গায় বা এই 3টে জায়গায় বা এই 3টে জায়গায়, তাহলে আমার কন্ডিশনটা ফিল আপ হয়ে যাবে। ওকে, কি বলছে দেখে নাও 2 জন দ্বিতীয় বর্ষের ছাত্র একসাথে না বসে, তার যদি আমি এরকম তৈরি করতে চাই যে 2 জন দ্বিতীয় বর্ষের ছাত্ররা কখনো একসঙ্গে বসবে না, তার মানে আমাকে এই 3 জন ছাত্রকে এই যে ফাঁকা ঘরের যে কোনো একটা ঘরে একজনকে বসিয়ে দিতে হবে। তার 3 জন ছাত্রকে এই ফাঁকা ঘরে যে কোনো একটা ঘরে একজনকে বসিয়ে দিলে তারা কখনো একসঙ্গে বসতে পারবে না। তাহলে ঘর কটা আছে দেখতে হবে, তাহলে 1 2 3 4 5 6, টোটাল 6টা ঘর আছে দেখে নাও। তাহলে আমি বলতে পারি কি 1 2 3 4 5 6। তাহলে এই 6টা ঘরের মধ্যে যে কোনো 3টে ঘরে 3 জন ছাত্রকে রাখা যেতে পারে। তা 6টি ফাঁকা জায়গায় 6টি ফাঁকা স্থানে 3 জন ছাত্রকে সাজানো যাবে কত প্রকারে? 6p3 প্রকারে, তাই না? তাই বলতে পারি কি তাহলে অতএব 3 জন দ্বিতীয় বর্ষের ছাত্রকে 6টি ফাঁকা ঘরে বিন্যাস করা যায় বা সাজানো যায় সেটা কত হবে দেখে নাও 6p3 প্রকারে। তাহলে অতএব এবার আমরা এটা কোশ্চেনটা করবো, দেখো নাও কনক্লুড করবো, অ্যান্সারটা চলে আসছে। আমরা কি বলছে তাহলে যাতে দ্বিতীয় বর্ষের ছাত্র অর্থাৎ বলতে পারি কি অতএব 5 জন প্রথম বর্ষের এবং 5 জন প্রথম বর্ষের এবং 3 জন দ্বিতীয় বর্ষের ছাত্রকে বিন্যাস করা যায় যাতে 2টি দ্বিতীয় বর্ষের ছাত্র একত্রে না বসে, এরূপ বিন্যাস সেটা কথা দেখে নাও। তাহলে এখানে বলতে পারি দেখে নাও কত আছে 5 ফ্যাক্টরিয়াল ইন্টু 6p3। ওকে, 6p3
তাহলে এটা কত হবে দেখে নাও, এটা কত হবে, তাহলে এখানে যদি আমরা বসিয়ে দিই, এটা ক্যালকুলেট করি কত হচ্ছে দেখে নাও, উপরটা কত 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 6p3 মানে হচ্ছে কত হচ্ছে দেখো 6 ফ্যাক্টোরিয়াল বাই 6 - 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে কত হচ্ছে দেখে নাও 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল বাই 6 থেকে 3 বলতে 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটাকে তুমি ক্যালকুলেট করলে কত আসবে দেখে নাও, খুবই সহজ, ক্যালকুলেটার বসিয়ে দাও এটা, তাহলে ক্যালকুলেটার যদি বসিয়ে দাও কত আসবে দেখে নাও, উপরে কত হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল, ওকে 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল, নিচে আছে কত 3 ফ্যাক্টোরিয়াল, 14400 14400 14400 এত প্রকারে বিন্যাস করা যাবে 14400। কোশ্চেন নাম্বার 17 দেখে নাও, কোশ্চেন নাম্বার 17 14400 কনসেপ্টটা দেখে নাও। এখানে যে বলেছে 3টে তৃতীয় ছাত্রকে, তাহলে আমরা পার্টিকুলার 3টে ঘরে 3টা না বসিয়ে দিয়ে আমরা এরকম 5টা ঘর 6টা ঘর নিলাম, কারণ কি এখানে ক্রম বলে দেয়, আগে একটা ডিফারেন্স থাকে, আগের আর এটা অনেকটাই মিল আছে, তো এক জায়গায় ডিফারেন্স কী ছিল, কোশ্চেন নাম্বার 16 কী বলেছিল, যে যেই ক্রমে সাজাতে হবে সেই ক্রমটা বলে দিয়েছিল, সেটা কি প্রথমে বাণিজ্য তারপরে বিজ্ঞান, এইভাবে সাজাতে হবে। তাহলে যদি বাণিজ্য বিজ্ঞান, তাহলে বাণিজ্য প্রথম দিকে দাও, তার বিজ্ঞান আমার ফিক্সড হয়ে গেল, বাণিজ্য কোথাও বলছে সেটা ফিক্সড হয়ে গেল, তো তাদের বিন্যাস করে নেবো, তাহলে এক্সট্রা আর ঘর হচ্ছে না। কিন্তু এখানে বলছে কত বিভিন্ন, মানে যে কোনোভাবে বসাতে পারে, এখানে ক্রম বলে দেওয়া হয়নি, অর্থাৎ শুধু একটাই কন্ডিশন দিয়েছে, দ্বিতীয় বর্ষের ছাত্ররা কখনো একত্রে বসবে না দুজন, ব্যাস। তাহলে আমরা কটা ঘরে রাখতে পারি, হয় একটা প্রথম বর্ষের ছাত্রের 2 প্রান্তে দুটো প্রান্তে এতে রাখতে পারি, এখানে রাখতে পারি, যে কোনো জায়গায় রাখতে হয়। তাহলে এরকম কটা জায়গা পাবো আমরা যাতে দ্বিতীয় বর্ষের ছাত্ররা কখনো একসঙ্গে বসবে না, সেটা টোটাল 6টা ঘর। তাহলে 6টা ঘর পাবো, ছাত্র কত আছে 3জন ছাত্র 6টা ঘর, তা তাদের কীভাবে বিন্যাস করা যাবে 6p3। কিন্তু আগেটার ক্ষেত্রে 16 নম্বর কী ছিল, 4জন সায়েন্সের স্টুডেন্ট ছিল, 4টেই ঘর ছিল, তা তাদের কত রকমভাবে সাজানো যাবে 4p4। ওকে, ডিফারেন্সটা বোঝার চেষ্টা করো, ডিফারেন্সটা বুঝতে পারলে তাহলে তুমি ইন্টারেস্টটা পাবে, তবে তুমি অন্যান্য অঙ্কগুলো বুঝতে পারবে ভালোভাবে। ওকে, তো নেক্সট কোশ্চেন আমরা যাবো, পরের কোশ্চেন দেখ, কোশ্চেন নাম্বার 18 নম্বর কোশ্চেনে দেখো কি বলছে, 12টি বস্তু থেকে একযোগে 3টি নিয়ে 12টি বস্তু থেকে একযোগে 3টি করে নিয়ে বিন্যাসের কতগুলিতে একটি নির্দিষ্ট বস্তু সর্বদা থাকবে। আর এবং দ্বিতীয় নম্বর বলছে, দুটো কোশ্চেন আছে এর মধ্যে, আর দ্বিতীয় নম্বর অংশটা কী বলছে দেখানো, কখনো থাকবে না। ওকে, মানে ওই নির্দিষ্ট বস্তুটা কখনো থাকবে না, এটা খুব কনসেপচুয়াল অঙ্ক আছে, আমি চেষ্টা করব সব থেকে সহজ করে তোমাদের বুঝিয়ে দেওয়ার। এরকম কোশ্চেন আর একটা আছে, ওকে, সেই জন্য এটা ভালো করে বুঝে নাও, পরের কোশ্চেনটা আরও সহজ করে বুঝতে পেরে যাও তুমি, খুবই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো। তো দেখে নাও কোশ্চেন নাম্বার 18 কী বলেছে দেখে নাও, টোটাল বস্তু কটা আছে দেখে নাও 12টি বস্তু। ওকে, তাহলে 12টি বস্তু, ওকে 12টি বস্তু আছে, আর কি বলছে দেখে নাও, একযোগে 3টি করে নিয়ে বিন্যাস করতে হয়, একযোগে 12টি বস্তুকে নিয়ে, তাহলে বলেছে দেখে নাও 12টি বস্তু থেকে একযোগে 3টি, ওকে একযোগে 3টি, 12টি বস্তু থেকে একযোগে 3টি করে নিয়ে, ওই 3টে করে নিয়ে। তাহলে এখানে প্রথম কন্ডিশন দেখে নাও, কোশ্চেন নাম্বার 1 প্রথম কোশ্চেনটা কী বলছে দেখে নাও, যে দেখে নাও বলছে কি 3টি করে নিয়ে বিন্যাসের কতগুলিতে একটি নির্দিষ্ট বস্তু সর্বদা থাকবে। তাহলে একটা নির্দিষ্ট বস্তু যেমন আমার ফিক্সড হয়ে যাবে, দেখে নাও একটা নির্দিষ্ট বস্তু ফিক্সড, তাহলে 12টি বস্তুতে একটা বস্তু ফিক্সড হয়ে গেল, তাহলে বাকি রইল কতটা 11টা, তাহলে মোট বস্তু, তাহলে 12টি বস্তু, একটি বস্তু নির্দিষ্ট হলে এখন বস্তুর সংখ্যা 12 - 1 11টি। ওকে 11টি, তাহলে 11টি হচ্ছে কি এখন বস্তু হয়ে গেছে। তাহলে বিন্যাস করা যাবে দেখে নাও, এখানে 3টি বলেছে কি 3টি করে নিয়ে, তার 3টের মধ্যে আমার একটা ফিক্স হয়ে গেল,
তিনটি করে যে একটা বস্তু সর্বদা থাকবে, তাহলে যদি তিনটি করে একটা বস্তু নির্দিষ্ট হয়ে যায় তাহলে কটা হবে, তাহলে দুটি। তাহলে দুটি বস্তু আমরা বলতে পারি কি 11টি বস্তু থেকে দুটি বস্তুর বিন্যাস সেটা কত হচ্ছে দেখে নাও 11p2। ওকে 11p2 ভালো করে দেখে নাও। তাহলে 11p2 হচ্ছে কি আমার টোটাল যে 12টা একটা নির্দিষ্ট বস্তু, যখন আমার একটা বস্তু নির্দিষ্ট হয়ে যাবে তার টোটাল বস্তু হচ্ছে 12টা থেকে একটা বাদ দিলে 11টি হলো। ওকে আবার দেখে নাও তিনটি করে বিন্যাস হবে, তার তিনটে ওই একটি বস্তু তিনটি বিন্যাসে কত রকমভাবে থাকবে, 3 প্রকারে থাকবে। তাহলে বলতে পারি কি নির্দিষ্ট বস্তুটি একটি নির্দিষ্ট বস্তু তিনটি বিন্যাসে 3 প্রকারে থাকবে। ওকে তাহলে বলতে পারি অতএব একটি নির্দিষ্ট বস্তু, তাহলে এখানে বলছে সর্বদা থাকবে, তাহলে অতএব একটি নির্দিষ্ট বস্তু প্রতিটি বিন্যাসে সর্বদা থাকবে, সেটা কত হচ্ছে 3 × 11p2। ওকে 11p2 তাহলে কত হচ্ছে দেখে নাও 3 × 11 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 11 - 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে কত হচ্ছে দেখে নাও 3 ফ্যাক্টোরিয়াল 3 × 11 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 11 থেকে 2 বাদ দাও তাহলে 9 10 11। ওকে তাহলে 9 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখান থেকে আমি করে দিই ফ্যাক্টোরিয়াল থেকে কেটে যাবে 3 × 11 × 10 × কত 9 ফ্যাক্টোরিয়াল বাই 9 ফ্যাক্টোরিয়াল, তাহলে 9 9 কেটে যাবে, তাহলে 3 11 33, তাহলে 10 330, তাহলে 330। ওকে 330 প্রকারে সর্বদা কি একটি বস্তু নির্দিষ্ট থাকবে। ওকে তাহলে এটা হলো 330। দেখেন এখানে আমরা ক্যালকুলেট করলাম, কিছু আছে ক্যালকুলেট করতে আমি কেটে যাবে, সেই হিসাবে তুমি ফোকাস রাখবে যে কোনটাকে আমরা ক্যালকুলেট করবো আর কোনটাকে সহজেই কাটাকুটি হয়ে যাবে, গুণ করতে হবে না। ওকে তাহলে এর পরের অংশটা দেখে নাও, এর পরের অংশটাও সহজ আছে, এর পরের অংশটা আরও সহজ দেখে নাও। সর্বদা থাকবে না, এটা কি সর্বদা, দ্বিতীয় নম্বর অংশটা কি সর্বদা থাকবে না, অর্থাৎ নির্দিষ্ট বস্তু সর্বদা থাকবে না। তাহলে এখানে মোট বস্তু কত 12টি, তাহলে মোট বস্তু 12টি, বিন্যাস কতবার হচ্ছে 3 বার করে। ওকে বিন্যাস 3টি করে। ওকে 3, তাহলে 12টি বস্তুকে 3টি বিন্যাস মানে 3 রকমভাবে আমরা কতভাবে সাজাতে পারি, 3টে ঘরে বা 3টে এতে 3টে বস্তুকে বা 12টি বস্তুকে 3 রকম উপায়ে আমরা সাজাতে পারি। কত রকমভাবে দেখে নাও, তাহলে সেটা 12p3, তাহলে 12টি বস্তু থেকে 3টি বস্তুকে বিন্যাস করা যায়, সেটা কী হবে দেখে নাও 12p3। ওকে 12p3, আর এত প্রকারে বিন্যাস করা যায়। এটা হচ্ছে সমস্ত বস্তুকে নিয়েছি, টোটাল 12টা বস্তুকে নিয়েছি, আর তার মধ্যে 3টি বস্তুকে আমরা পরপর 3টি বস্তুকে একযোগে নিচ্ছি, তা সেরকম বিন্যাস কত হয় 12p3। এটা হচ্ছে কি সর্বদা যখন নির্দিষ্ট একটা বস্তু থাকবে না, আর এটা কি হচ্ছে কি নির্দিষ্ট বস্তু থাকবে। তাহলে এখানে এর মধ্যে নির্দিষ্ট বস্তু থাকবে আবার থাকবে না, দুটি আছে দেখে নাও। এইখানে যে বিন্যাসটা হয়েছে এই বিন্যাসের মধ্যে 3 বার করে যখন আমি নিচ্ছি, এতে বস্তু থাকতেও পারে আবার নাও পারে, অর্থাৎ থাকবে কিছু কিছু ক্ষেত্রে থাকবে একযোগে একটি নির্দিষ্ট বস্তু থাকবে, আর কিছু কিছু ক্ষেত্রে থাকবে না। তাহলে সর্বদা থাকবে না নির্দিষ্ট বস্তু, তার সংখ্যা কত হবে, সর্বদা থাকবে এরকম নির্দিষ্ট বস্তু যদি বিয়োগ করে দিই, অর্থাৎ এখানে কি একটি নির্দিষ্ট বস্তু সর্বদা থাকবে, তা সেইটা যদি এখান থেকে মাইনাস করে দিই তাহলে আমরা পাবো কোনটা সর্বদা একটি নির্দিষ্ট বস্তু থাকবে না তার বিন্যাস। তাহলে বলতে পারি কি অতএব
সর্বদা একটি বস্তু থাকবে না এরূপ বিন্যাস সেটা কি হবে 12p3 মাইনাস 330 12p3 মাইনাস 330 এইটা। এবার 12p3 মানে কত দেখো না 12p3 মানে 12 ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই 12 মাইনাস 3 ফ্যাক্টরিয়াল মাইনাস 330। ওকে একটা কাজে 12 আমি 12 থেকে 3 বাদে 9 তাই না, আমি একটা কাজ করছি 12 ইন্টু 11 ইন্টু 10 ইন্টু 9 ফ্যাক্টরিয়াল রাখলাম এখানটায়। এখানে দেখো না 12 থেকে 3 বাদ দেওয়া কত হচ্ছে 9 ফ্যাক্টরিয়াল মাইনাস 330। তো 9 ফ্যাক্টরিয়াল কেটে গেল 12 11 গুণ করো 12 12 তাহলে 2 3 1 132 1320 মাইনাস 330। ওকে 330 তাহলে কত হচ্ছে দেখে নাও 330 করলে 330 হলে 1000 হতো কিন্তু আর 10 কমবে 320 হয়, তাহলে 10 কমলে কত হচ্ছে 990। দেখো 990 তাহলে 990 আর 330 যোগ করো 9 আর 3 12 9 আর 3 দেখে নাও কত হচ্ছে 900 আর 300 কত হচ্ছে দেখে নাও তাহলে 9 আর 3 12 13 ওকে তাহলে 1320। তাহলে 990 হচ্ছে কি এমন সংখ্যা যার মধ্যে এমন বিন্যাস যার মধ্যে আমার একটি নির্দিষ্ট বস্তু থাকবে না, আর 330 হচ্ছে যেখানে নির্দিষ্ট বস্তু থাকবে। ওকে নেক্সট পরে কোশ্চেনে আছে দেখেন 19 নম্বর কোশ্চেন একই কনসেপ্টের উপর আছে অঙ্কটা। কি বলছে দেখে নাও 12টি বিভিন্ন বস্তু থেকে একযোগে 6টি করে 12টি বিভিন্ন বস্তু থেকে একযোগে 6টি, এখানে 3টি ছিল একযোগে আমরা 3টে করে বস্তু নিয়েছিলাম তুলেছিলাম, এখানে 6টি করে নিয়ে বিন্যাস করলে কতগুলি বিন্যাসে 3টি নির্দিষ্ট বস্তু সর্বদা থাকবে, 3টি নির্দিষ্ট বস্তু সর্বদা থাকবে। তো তার বিন্যাসটা কত হবে দেখে নাও খুবই সহজ। দেখে নাও তাহলে মোট বস্তু সংখ্যা কত হচ্ছে এটা 12টি, তাহলে 12টি বস্তু থেকে যদি 6টা বস্তুকে তুলে নিই একযোগে তা 6টি বস্তুর মোট কথা হচ্ছে দেখে নাও বাকি থাকবে কত আমরা লিখছি দেখে নাও যে 6টি বস্তু একযোগে তোলা হচ্ছে, ভালো করে দেখে নাও মানে এখন একটা এ আছে সেখান থেকে এক ছুটে 6টা করে বস্তু তোলা হচ্ছে। ওকে 6টা থেকে বস্তু 3টি বস্তু এমন আছে যেগুলো সর্বদা একসঙ্গে থাকে, প্রথম পয়েন্টে দেখে নাও সর্বদা একসঙ্গে থাকবে। তার আমি প্রথম লিখে দিচ্ছি 12টি বস্তু থেকে 6টি বস্তুকে একযোগে তোলা হচ্ছে। ওকে তোলা হচ্ছে তাহলে দেখে নাও এখানে আগেরটার সঙ্গে তুমি কম্পেয়ার করো, আগেটা কি ছিল 3টি বস্তু থেকে একটি নির্দিষ্ট বস্তু, ভালো করে দেখে নাও 3টি আমার 3বার ট্রায়াল হবে, 3বার ট্রায়ালেতে প্রত্যেকবারেতেই একটা করে নির্দিষ্ট বস্তু যেন পাওয়া যায়, তাহলে এটা কত প্রকার পাওয়া যাবে 3 প্রকারে। ওকে সেটা কত হবে কি দেখে নাও 3 প্রকারে। ওকে সেই জন্য আমরা 3 প্রকারে বলেছিলাম, কিন্তু এখানটায় কি বলছে 6টি। ওকে 6টি ট্রায়াল অর্থাৎ 6বার তুলবো বা 6টি আমি বস্তু তুলবো, তাহলে সেরকম 3টি বস্তু যে সর্বদাই থাকবে সেটা কত প্রকার হতে পারে 6p3 প্রকার। ওকে এইটা হতে পারে। তাহলে আমার এখানে দেখে নাও এখানে আমার হচ্ছে কি প্রথম আমার টোটাল বস্তু 3টে যেহেতু বস্তু আমার ফিক্সড, 6টি বস্তু থেকে 3টি নির্দিষ্ট বস্তু, আগে এটা ছিল একটা, ভালো করে বুঝে নাও 6টি বস্তু থেকে 3টি নির্দিষ্ট বস্তু, তাহলে এখানে 12টি টোটাল বস্তু হয়, এর থেকে 3টে বাদ 3টে নির্দিষ্ট হয়ে যাচ্ছে, তাহলে 12 - 3 ইকুয়াল টু কত হচ্ছে 9টি। 9টি বস্তু থেকে কটি নির্দিষ্ট বস্তু হবে সেটা হচ্ছে কি 6 - 3 ইকুয়াল টু 3টি। কোশ্চেনটা ভালো করে দেখে নাও, আমি পুরো 3টে বস্তুটাকে পুরো বাদ দিলাম কারণ তারা নির্দিষ্ট আছে,
তিনটে নির্দিষ্ট বস্তু একদম আমি সেইগুলো একদম নিয়ে নিচ্ছি, দেখে নাও। তাহলে 12টি বস্তু থেকে যদি আমার 3টে নির্দিষ্ট হয়ে যায় তাহলে থাকে কটা? 9টি। দেখে নাও, আগে ছিল কি 12টি, সেখান থেকে একটি নির্দিষ্ট হয়েছিল, 11টি বস্তু থাকে। তাহলে এখানে হচ্ছে কি 12টি টোটাল বস্তু আছে, তার মধ্যে আছে কত? 3টি নির্দিষ্ট আছে। তাহলে 3টে নির্দিষ্ট হয়ে গেলে তাহলে বাকি বস্তু থাকে কটা? 9টি বস্তু। তাহলে তার মধ্যে আমার তাহলে যেই 3টে তুল সেটা কি? তাহলে দেখে নাও, আমি এখান থেকে দেখে নাও, তাহলে 3টে নির্দিষ্ট হয়ে গেলে তাহলে কটা আলাদা উঠবে? 3টি। আমি আরেকবার বলছি, দেখো ভালো করে বুঝে না, কারণ এই কোশ্চেনগুলো একটু ডিফিকাল্ট টাইপের হতে পারে, তুমি একটু না বুঝতে পারলে গুলিয়ে যায় তোমার। আমি বলতে চাইছি টোটাল বস্তু দেখে নাও, আমাদের হলো একটা জায়গায় বল আছে, ওকে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, টোটাল 12টি বল আছে। একযোগে আমি কটা তুলব? 6টা বল তুলব। 1 2 3, ওকে, আর এখানে দিলাম কি 1 2 3, টোটাল 6টি বল তোলা হবে। কি তাহলে আমার 12টি বলের থেকে 6টি বল তোলা হবে। তাহলে 6টি বলের মধ্যে এই 3টে যে ব্লু বলেছি, এই 3টি বল সর্বদা থাকবে, নির্দিষ্ট হয়ে গেল। তাহলে 6টি যদি থেকে এই 3টি যদি আমার নির্দিষ্ট হয়ে যায়, 3টি বস্তু সর্বদা একসঙ্গে উঠবে প্রত্যেক 6বারতে। আমি যতবার 6বার তুলবো সেই 6টা প্রত্যেক 6এতে থাকবে কত? 3টে নির্দিষ্ট থাকবে। তাহলে এখানটায় যেটা তোলা হচ্ছে অ্যাকচুয়ালি যেটা মিলবে না সেটা কত? 3টি। তো 6 থেকে 3 বাদ দিলাম, 3 হয়ে গেল। তাহলে কটা বস্তু? এই 3টে যদি ফিক্সড, তাহলে মোট আমার বস্তুর সংখ্যা কত হচ্ছে? 9টি। তা যেহেতু আমার 3টে ফিক্সড হয়, সর্বদা একসঙ্গে থাকবে, তা সর্বদা 3টি বস্তু একসঙ্গে থাকবে তার বিন্যাস। তাহলে এটা 3টি বস্তু প্রত্যেকবারে উঠবে, আর 3টা আমার ফিক্সড হয়ে গেল, আমার 3 বার 12 উঠবেই। তাহলে এখন মোট বস্তু কত হলো? 12 - 3, 9টি। এবার দেখেন প্রত্যেক 6এতে 3টে নির্দিষ্ট, তাহলে কত বিভিন্ন উঠছে? 3টি। তাহলে বলতে অ্যাকচুয়ালি আমি তুলছি আলাদা কোনটা? 3টি আলাদা করে তুলছি। এই 3টে তো একটাই হয়ে গেছে ফিক্স, যেমন 3টে লেটারকে একটা লেটার ধরা সেরকমভাবে। তার টোটাল এখানে কত হচ্ছে দেখে নাও, তার 9টি বস্তু থেকে 3টি বস্তুর বিন্যাস, সেটা কত হবে দেখে নাও, সেটা হবে হচ্ছে কি 9p3, ওকে। আবার দেখে নাও প্রত্যেকবার 6টা তুলছি, 1 2 3 4 5 6, তাহলে এই 6টার মধ্যে এই 6টা টোটাল 6টা বস্তুর মধ্যে 3টি বস্তু সর্বদা প্রত্যেকবারে থাকবে। এর এটা কত? এর বিন্যাস কত হবে? কত প্রকার সাজাতে পারি? এটা 6p3। 6টা থেকে 3টেকে কত প্রকার সাজাবো? 6p3। তাহলে আবার 6টি বস্তু থেকে 3টি বস্তুকে সাজানো যায়, 3টি বস্তুর বিন্যাস, 3টি বস্তুর বিন্যাস। তোমরা আগেরটা সময় মেলাবে দেখো সেম টু সেম আছে, ওখানে একটা ছিল বলে আমরা 1 প্রকার 3 প্রকার বলেছিলাম 3 বারের জন্য। এখানে 6টি বস্তু আর 6টি বস্তু থেকে 3টি বস্তু বলেছে, সেই জন্য আমরা এখানে করবো কত দেখে নাও, এখানটা আমরা করব সেটা কি 6p3। তাহলে অতএব সর্বদা 3টি বস্তু থাকবে এরূপ বিন্যাস, সেটা কত হবে দেখে নাও, 9p3 × 6p3, ওকে 6p3। তাহলে কত হচ্ছে দেখে নাও, 9 factorial by 9 - 3 factorial into 6 factorial by 6 - 3 factorial। তাহলে কত হচ্ছে দেখে নাও, 9 factorial into 6 factorial divided by 9 - 3 করলে কত হয়? 6 7 8 9, ওকে 6 factorial into 6 থেকে 3 বাদ দিলে 3 factorial। তাহলে দেখে নাও এখানে কত হচ্ছে, এই 6 কাটবে ইকুয়াল টু 9 factorial by 3 factorial। তাহলে এটাকে তোমরা ক্যালকুলেট করবে, ক্যালকুলেট করলে কত আসবে দেখবে, যদি এটাকে ক্যালকুলেট করো, ওকে তাহলে কত আসছে দেখে নাও, 9 factorial 9
ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে 60480 ওকে, এরকম বিন্যাস হবে। তাহলে দেখে নাও কোশ্চেন নাম্বার 19। ওকে, কোশ্চেন নাম্বার 19 60480। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে এটা হচ্ছে কি, একত্রে থাকবে তিনটি বস্তু সর্বদা। এর পরের অংশটা দেখে নাও, এইটা দ্বিতীয় নম্বর যেটা আছে, সর্বদা একসঙ্গে থাকবে না। তাহলে কটি বস্তু থেকে, আবার কটি বস্তু, সেটা হচ্ছে কি, তিনটে বস্তুকে বাদ দিতে হবে, যে তিনটে বস্তু নির্দিষ্ট হয়ে গেছে সর্বদা থাকবে। তাহলে মোট 12 - 3 = 9, 9টি বস্তু থেকে 6টি বস্তু, 6টি কেন বস্তু, টোটাল 6টি বস্তু তোলা হচ্ছে। এইবারেতে যেই 6টি বস্তু তুলছি তার মধ্যে নির্দিষ্ট 3টে বস্তু কখনো থাকবে না। তার যে নির্দিষ্ট 3টে বস্তু ছিল তার জন্য 12 - 3 করে দিই, 9টি বস্তু। 9টি বস্তু থেকে 6টি বস্তু যেগুলো বিভিন্ন হবে, নির্দিষ্ট কোনো হবে না, এইরূপ বিন্যাস 6টি বস্তুর বিন্যাস, সেটা কত হবে দেখে নাও, 9p6। তাহলে নির্দিষ্ট বস্তু, 3টি নির্দিষ্ট বস্তু সর্বদা থাকবে না, এরূপ বিন্যাস, সেটা কি হবে দেখে নাও, সেটা 9p6, অর্থাৎ 9 ফ্যাক্টোরিয়াল বাই 9 - 6 ফ্যাক্টোরিয়াল। ওকে, 9 - 6 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ 9 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল। ওকে, 9 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটার অ্যান্সার কত আছে দেখো না, কোশ্চেন নাম্বার কত 2। এটারও অ্যান্সার সেম আসছে, 60480। ওকে, তার মানে ইকুয়াল এখানে হচ্ছে, সমান হচ্ছে, অর্থাৎ 60,480টা হচ্ছে কি সংখ্যা, এমন বিন্যাস যেখানে 3টি বস্তু সর্বদা একত্রে তোলা হবে, আর একই সংখ্যা যেটা 3টে বস্তু কখনো নির্দিষ্ট থাকবে না। ওকে, দেখেন দুটো অঙ্কের প্রসিডিউর একই ছিল, ওটা একটার ক্ষেত্রে বলে একটু ইজি হয়তো ছিল, এটা 3টের ক্ষেত্রে একটু টাফ লাগতে পারে, কিন্তু একবার ভালো করে মনোযোগ সহকারে দেখো খুবই। ওকে, তো নেক্সট আমরা পরবর্তী অঙ্কে যাব। পরবর্তী অঙ্ক দেখেন কত, 20 নম্বর অঙ্কটা কি বলছে দেখে নাও, দুটি ও অক্ষর একত্রে থাকবে না, অক্ষর দুটি একত্রে থাকবে না, এই শর্তে কত রকমের ফুটবল শব্দটি অক্ষরগুলি সাজানো যায়। খুবই সুন্দর আছে, দেখে নাও, খুব সহজে এটা সমাধান করা যাবে। এর আগেও আমরা এটা করেছিলাম। কোশ্চেন নাম্বার 20। ওকে, কি আছে, ফুটবল। ওকে, ফুটবল, দেখে না কি আছে এখানটায়, কোশ্চেনটা কি, ফুটবল, FOOT, ফুট, BALL, বল। তাহলে মোট অক্ষর সংখ্যা 1 2 3 4 5 6 7 8, 8টি। ওকে, 8টি। তাহলে মোট দেখে নাও, মোট এখানে সংখ্যা কত হলো, 8টি, তাই না, 8টি সংখ্যা। এর মধ্যে দুটি ও দুটি এল আছে, তাই না। এবং দেখো না, দুটি এল আছে আর দুটি ও আছে, ভালো করে দেখো, দুটি ও দুটি এল, বাদ বাকি সব সিঙ্গেল আছে। তাহলে বলতে পারি অতএব 8টি অক্ষরকে বিন্যাস করা যায়, সেটা দেখে নাও, 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই, দুটি ওকে কত প্রকার সাজাতে পারে, 2 প্রকারে, তার 2 ফ্যাক্টোরিয়াল, মানে 2 ফ্যাক্টোরিয়াল বলতে পারি, ইন্টু আবার দুটি এলকে কত প্রকার সাজানো যায়, 12 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। এটা হবে, ভালো করে দেখে নাও, যেহেতু ডবল আছে, টোটাল দেখে নাও, টোটাল আমার অক্ষর আছে 8টি, তার 8টির বিন্যাস থেকে 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই দুটি ও থাকার জন্য দুটি ও কত প্রকার সাজানো যায়, 2 ফ্যাক্টোরিয়াল থাকে, 2 ফ্যাক্টোরিয়াল, দুটি এল
কত রকম সাজাতে পারি 12 2 ফ্যাক্টরিয়াল, তাহলে 2 ফ্যাক্টরিয়াল। ওকে ঠিক আছে, তাহলে এটা কি সমস্ত অক্ষরকে টোটাল 8টি অক্ষরকে বিন্যাস করা যায় এত প্রকারে। এর মধ্যে কোশ্চেন আমি কোশ্চেনকে দুটিও কখনো একসঙ্গে থাকবে না, তাহলে আমি প্রথমে বের করবো দুটি ও একসঙ্গে থাকবে এরূপ বিন্যাস, দুটিও একসঙ্গে থাকবে, একযোগে থাকবে বা একত্রে থাকবে এরূপ বিন্যাস। সেই বিন্যাসটা বের করার পর এটার সঙ্গে মাইনাস করে দেবো, তাহলে থাকবে না বেরিয়ে যাবে, এটা যে মোট বিন্যাস। সেখান থেকে দুটিও একসঙ্গে থাকবে তার বিন্যাস যদি বের করে দিই, তাহলে এখান থেকে সেটা মাইনাস করলেই দুটিও একসঙ্গে থাকবে না সেটা পেয়ে যাব। তাহলে বলতে পারি কি দুটি একসঙ্গে থাকবে, দুটি ওকে একটি ধরলে দুটি ওকে একটি অক্ষর ধরলে মোট অক্ষর হবে দেখে নাও, প্রথম মোট অক্ষর ছিল 8টি, সেখান থেকে আমি দুটি ওকে বাদ দিলাম। টোটালে তোমার 8টি অক্ষর আছে, তার মধ্যে আমি দুটি ওকে বাদ দিলাম, তার পরিবর্তে আমি একটা ওকে অ্যাড করলাম, যোগ করলাম, কারণ দুটোকে একটা ধরতে হবে। তাহলে কত হচ্ছে দেখে নাও, 8 - 2 তাহলে 6 আর একে 7, 7টি। তাহলে 7টি অক্ষর আছে, তাই না? তার মোট এখন অক্ষর দেওয়া আছে কত 7টি, তার মধ্যে আবার দুটি এল আছে। ওকে, তাহলে এর মধ্যে দুটি এল এবং দুটি ও একত্রে আছে। ওকে, তা দুটিও একত্রে আছে মানে এটাকে আমি একটি ধরবো, আর দুটি এল কি আছে, দুটি এল আছে, একত্রে নেই, আলাদাভাবে আছে। তা দুটি এল যদি থাকে তারা পরস্পর কত রকমভাবে থাকবে 2 ফ্যাক্টরিয়াল পাবে। ওকে, তাহলে আমরা বলতে পারি কি, অতএব 7টি অক্ষর, 7টি অক্ষর কি, 7টি অক্ষরের বিন্যাস, 7টি অক্ষরের বিন্যাস হবে কত 7 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল। কেন 2 ফ্যাক্টরিয়াল হলো দেখে নাও, এটা দুটি এল এর জন্য হয়েছে, কারণ দুটি ওর জন্য আমরা নিলাম না, কারণ দুটি ও আর নেই, সেটা একটা হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমরা সেটা এখানে দেখলাম, সেটা আমরা নিলাম না। এখানে কি ছিল 8 ফ্যাক্টরিয়াল হয়েছিল এবং 2 ফ্যাক্টরিয়াল দুটো এল এর জন্য আর 2 ফ্যাক্টরিয়াল দুটো ও এর জন্য, কিন্তু এখানে যেহেতু দুটো ও একটা হয়ে গেছে সেই জন্য শুধু দুটো এল এর জন্য 2 ফ্যাক্টরিয়াল। তাহলে এটা হচ্ছে কি দুটি ও পরস্পর একসঙ্গে থাকবে। ওকে, এবারে কি তাহলে বলতে পারি কি, অতএব বা এখন দুটি ও একত্রে থাকবে না এরূপ বিন্যাস, সেটা কি হবে দেখে নাও, খুবই সহজ। এখানে দেখে নাও, এটা হচ্ছে কি আমার মোট বিন্যাস। ওকে, মোট অ্যালজেব্রা মানে ফুটবল তার বিন্যাস, তাহলে হচ্ছে 8 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 ফ্যাক্টরিয়াল। তাহলে মাইনাস এটা হচ্ছে কি দুটিও একত্রে থাকবে তার বিন্যাস, যদি এটা মাইনাস করে দিই 7 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল, অর্থাৎ মোট বিন্যাস থেকে যদি দুটি ও একত্রে থাকবে তার বিন্যাস বাদ দিয়ে দিই, তাহলে আমরা পাবো কার দুটিও একত্রে থাকবে না তা। ওকে, তাহলে খুব সহজে এটা করতে পারবো। তাহলে ইকুয়াল টু বলতে পারি, এটাকে একটা কাজ করছি 8কে 8 ইন্টু 7 ফ্যাক্টরিয়াল বাই এখানে দেখে 2 দুগুণে 4, তাহলে 4 4 দুগুণে 8, 2 হলো মাইনাস 7 ফ্যাক্টরিয়াল বাই 2। ওকে, 7 ফ্যাক্টরিয়াল বাই 2। তাহলে এখানে কত পাচ্ছি দেখে নাও, যদি 7 ফ্যাক্টরিয়াল আমি কমন নিয়ে নিই উভয় পক্ষে, কত হচ্ছে দেখে নাও, এখানে শুধু 2 মাইনাস 1/2, তাহলে কত হবে এটা 2 দুগুণে 4, 4 থেকে একবার দিলে তা 3/2 দেখে নাও, 2 মাইনাস 1/2, তাহলে যদি বাদ দিই 3/2, তাহলে 7 ফ্যাক্টরিয়াল ইন্টু 3/2। তাহলে এটা ক্যালকুলেট করো, এটা ক্যালকুলেট করলে কত পাবে দেখে নাও, তাহলে এটাকে যদি ক্যালকুলেট করো 7 ফ্যাক্টরিয়াল, ওকে আমি এটা দিচ্ছি দেখে নাও, 7 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 2, 2520, টোটাল পাবে দেখে নাও 2520।
তাহলে এরূপ বিন্যাস সেটা হবে 2520, অর্থাৎ দুটো ও একত্রে থাকবে না। এখানে দেখা তুমি দুটো কোশ্চেনের সমাধান পেলে, একটা হচ্ছে কি যদি কোশ্চেনে দিয়ে দেয় দুটিও একত্রে থাকবে এরূপ বিন্যাস কোনটা, এটা হচ্ছে এটা, আর দুটিও একত্রে থাকবে না সেটা হচ্ছে এটা, এখানে মাইনাস করে দেবে তা তুমি পেয়ে যাবে। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। পরে কোশ্চেন দেখো না, পরে কোশ্চেনে কি আছে, কোশ্চেন নাম্বার 21 কি বলছে, অ্যালজেব্রা শব্দটির অক্ষরগুলিকে কত উপায়ে বিন্যাস করা যায়। ওকে, কত উপায়ে বিন্যাস করা যায়, খুবই সহজে আমরা বলতে পারবো এটা। এই বিন্যাস সংখ্যার মধ্যে কতগুলিতে দুটিও একত্রে একসঙ্গে থাকবে না, দুটি এ একসঙ্গে থাকবে না, তার মানে সিমিলার কোশ্চেন দেখেন। তাহলে এখানে কি করবে, এটা কোশ্চেন নাম্বার 21 কি আছে দেখো না, অ্যালজেব্রা। ওকে, মোট অক্ষর 1 2 3 4 5 6 7 7টি। ওকে, দেখে নাও অ্যালজেব্রা। ওকে, টোটাল 7টি আছে। তাহলে এই 7টি অক্ষরের বিন্যাস কত হবে, তাহলে বলতে হবে কি, অতএব অ্যালজেব্রা এই 7টি অক্ষরের বিন্যাস সেটা কথা হবে কি, এর মধ্যে দেখে নাও অ্যালজেব্রার মধ্যে কি দুটি এ আছে, দেখে নাও দুটি এ আছে তাই না, তাহলে অ্যালজেব্রার মধ্যে দুটি এ, তার দুটি ওর বিন্যাস কত, 2 প্রকার। তাহলে এখানে বলতে রাখি, এটা লেখার আগে আমি আগে এটা লিখে দিই, অ্যালজেব্রার মধ্যে এই 7টি অক্ষরের মধ্যে দুটি এ আছে। ওকে, অতএব 7টি অক্ষরের বিন্যাস সেটা কথা হবে দেখো না, 7 ফ্যাক্টোরিয়াল বাই দুটো আছে তার 2 ফ্যাক্টোরিয়াল, 7 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এর অ্যান্সার কত আছে দেখো, এটা যদি করো 7 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। ওকে, 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে 2520 তাই না, এটা আসছে কত 2520। তার মানে এটা দেখো না, এটা তাহলে হবে না মনে হচ্ছে, দেখো 7 ফ্যাক্টর 3 আছে, তাহলে এটা ক্যালকুলেশন একটু ভুল হচ্ছে, তোমরা উপরটা এটা মিলিয়ে নেবে একটু, এটা অ্যাকচুয়ালি হবে ইনটু 3 আছে, তার মানে 7560, এটা হবে অ্যাকচুয়ালি 7560। ওকে, এটা আসবে, তাহলে দেখো 2520, তাহলে এত প্রকারের বিন্যাস করা যায়। এবারে কি আমরা বের করবো দেখে নাও, দুটি ওকে যদি একত্রে রাখায়, একইভাবে আমাকে বের করতে অ্যাকচুয়ালি বলেছে কি দুটি এও একত্রে থাকবে, দুটি এ একত্রে থাকবে না, তা দুটি একত্রে থাকবে, তাহলে দুটি একত্রে থাকবে সেটা যদি বের করি, এখান থেকে সেটা যদি মাইনাস করে দিই তাহলে খুবই সহজে বের করতে হবে। তাহলে প্রথম নিয়ম কি, অতএব দুটি এ কে একত্রে রাখলে অক্ষর সংখ্যা হয় সেটা কত দেখে নাও, 7 থেকে -2 বাদ +1। ওকে, তাহলে কত হচ্ছে দেখে নাও 6 ফ্যাক্টোরিয়াল, দেখে নাও -2 +1 -1 7 - 1 6, এত 6 হবে। ওকে, 6টি, তাহলে এই 6টি অক্ষরের বিন্যাস সেটা কত 6 ফ্যাক্টোরিয়াল। 6 ফ্যাক্টোরিয়াল মানে কত দেখে নাও, 6 5 4 3 2। ওকে, তাহলে এটা গুণ করবে বা তুমি ক্যালকুলেটর ডাইরেক্ট করবে, দেখে নাও ক্যালকুলেটর ডাইরেক্ট তোমরা বসিয়ে দেবে এখানটায় 6 ফ্যাক্টোরিয়াল 720। ওকে, 720। তাহলে এটা কি 720 প্রকারে সাজানো যাবে, যেক্ষেত্রে দুটি এ পরস্পর একত্রে থাকবে। তা দুটি এ একত্রে থাকবে না, তার বিন্যাস কি হবে, তাহলে এখান থেকে এটা মাইনাস করতে হবে তাই না। তাহলে অতএব, তাহলে আমরা বলতে পারি কি, অতএব দুটি এ একত্রে
থাকবে না। এরূপ বিন্যাস সেটা কি হবে 2520 মাইনাস 720, তাহলে মাইনাস করো 2520 720 00 সাথে কত 5, দেখে নাও সাথে কত 5 7 7 14 8, ওকে 8 আর 1, তাহলে 1800 1800। তাহলে এত প্রকারে সাজানো যাবে যেক্ষেত্রে আমার দুটি এ কখনো একসঙ্গে থাকবে না। ওকে, কোশ্চেন নাম্বার দেখে নাও 211800। তাহলে এটা হচ্ছে মোট বিন্যাস, আর এটা কি দুটি এ একত্রে থাকবে না তার বিন্যাস, আর এইটা হচ্ছে কি দুটি এ একসঙ্গে থাকবে তার বিন্যাস। তিনটি বের করলাম, দেখে নাও দেখে নাও। এটা হচ্ছে কি মোট অ্যালজেব্রা 7টি অক্ষরের বিন্যাস, এটা হচ্ছে কি দুটি এ একসঙ্গে থাকবে তার বিন্যাস, আর এটা কি দুটি এ একসঙ্গে থাকবে না তার বিন্যাস। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। পরের কোশ্চেন দেখো না, কোশ্চেন নাম্বার 22 নম্বর কোশ্চেনে কি বলছে দেখো নাও। পিপল শব্দটির সমস্ত অক্ষর একযোগে নিয়ে কতগুলি বিন্যাস করা যায় যাতে দুটি পি কখনো একত্রে না থাকে, তাই না? তাহলে একই কোশ্চেন, তিনটে কোশ্চেন পরপর সেম আছে। তাহলে 20 21 এবং 22 দেখুন একই আছে। পিপল শব্দটির সমস্ত অক্ষরকে একযোগে নিয়ে কতগুলি বিন্যাস করা যায় যাতে দুটি পি কখনো একত্রে থাকবে না। তা দেখে নাও দুটি পি, কোশ্চেন 22। ওকে, তাহলে পিপল PEOPLE, তাহলে মোট অক্ষর সংখ্যা কত আছে 1 2 3 4 5 6 6টি। 6টির মধ্যে দেখে নাও কটা পি আছে, দুটো পি আর দুটো ই। তাহলে পি আছে দুটি আর ই আছে দুটি, দেখে নাও দুটো ই আছে আর দুটো পি আছে। তাহলে এর মোট বিন্যাস কত হচ্ছে দেখে নাও। মোট বিন্যাস আমি শর্টে করে দিচ্ছি, মোট বিন্যাস তাহলে কত হবে 6 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, দুটো ই এর জন্য আর দুটো পি এর জন্য। ওকে, তাহলে এটা হলো। এবার দেখো না দুটো পি একত্রে থাকবে না। ওকে, দুটো পি একত্রে থাকবে। প্রথমে আমরা বের করব কি দুটো পি একত্রে থাকবে, তার সংখ্যা কত হবে দুটি পি একত্রে থাকলে মোট সংখ্যা মোট অক্ষর হবে মোট অক্ষর সংখ্যা। তাহলে টোটাল কত হচ্ছে 6টি, 6 - 2 + 1, তাহলে কত হচ্ছে 5টি। তাহলে এই 5টির মধ্যে দুটো ই আছে, তাই না? এই 5টির মধ্যে দুটো ই আছে, তাহলে এই 5টির মধ্যে দুটো ই আছে। তাহলে বলবো কি অতএব দুটি পি একত্রে থাকবে, এরূপ বিন্যাস সেটা কত 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। এই 2 ফ্যাক্টোরিয়াল কিসের জন্য আসলো, দুটো ই এর জন্য, দুটো ই এর জন্য 2 ফ্যাক্টোরিয়াল, কারণ দুটো পি কে আমরা একত্রে রেখেছি। এবার দুটো পি একসঙ্গে বা একত্রে থাকবে না, তার বিন্যাস কত হবে, খুবই সহজ, মাইনাস করে দেবো, তাই না? আগেটার মতনই মাইনাস করে দেবো। এখানটা আমরা দুটি পি একত্রে থাকবে না, এরূপ বিন্যাস সেটা কি হবে দেখে নাও। তাহলে মোট বিন্যাস 6 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ইন্টু 2 মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল বাই 2। তাহলে দেখে নাও 2 দিয়ে কাটলে 3 × 2 = 6, ওকে 3/2। তাহলে একটা কাজ করছি, এখান থেকে 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 কমন নিলাম, 5 ফ্যাক্টোরিয়াল বাই 2, 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 এখানেও আছে, থাকছে কত 3 - 1, এখানে 1, 3 - 1, 3 - 1 = 2। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে কি 5 × 4 × 3 × 2 ইন্টু উপরে 3 মাইনাস 1 করে 2 আর নিচে 2, 2 2 কাটলো, তাহলে কত যেন 4 × 5 = 20, 3 × 2 = 6, 6 × 2 = 12, 120।
তাহলে 120 প্রকারে সাজানো যাবে, যেক্ষেত্রে দুটি পি কখনো একত্রে থাকবে না। ওকে, দুটি পি কখনো একত্রে থাকবে না। একই ফরম্যাট, 3টা অঙ্ক পরস্পর করলাম, সেম ফরম্যাটে আছে। তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিওতে এর পরে অঙ্ক আলোচনা করব। আজকে যেগুলো আলোচনা করলাম কেমন লাগলো সেটা তোমরা কমেন্টে বলবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।